মেরি মিলব্যানকে দিয়েই আলোচনাটা শুরু করি। মেরি মিলব্যান মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী, অভিনেত্রী। অভিনেত্রীর চেয়েও তার পরিচয়টা সঙ্গীতশিল্পী হিসাবেই সবচেয়ে বেশি। তিনি সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি টুইট করেছেন। তিনি টুইট করেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং চিন্ময় দাসের গ্রেফতার হওয়ার প্রসঙ্গ নিয়ে। তার টুইটে তিনি ওয়ার্ল্ড লিডারদের আহ্বান জানিয়েছেন তারা যেন বাংলাদেশের এই পরিস্থিতিতে তারা সোচ্চার হন, তারা কথা বলেন। মেরি মিলব্যানের টুইটটি কেন গুরুত্বপূর্ণ? আমেরিকার একজন সঙ্গীতশিল্পী, একজন অভিনেত্রী, তার টুইটে কি আসে যায় সেই বিষয়টি আলোচনায় আনতে চাই। তার টুইটে আসে যায় এই কারণে, তিনি যে কেবলমাত্র সঙ্গীতশিল্পী এটি তার একমাত্র পরিচয় নয়। তার পরিচয় হচ্ছে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গীতশিল্পী। তিনি মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত অনুষ্ঠানে, হোয়াইট হাউসের অনুষ্ঠানে তিনি গান করেন। তিনি যে কেবল প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গীতশিল্পী তাই নন। জর্জ বুশ থেকে শুরু হয়েছে, জর্জ বুশ, প্রেসিডেন্ট ওবামা, জো বাইডেন, তার আগে ডোনাল্ড ট্রাম্প, এই চারজন প্রেসিডেন্টের সময়ই তিনি ছিলেন হোয়াইট হাউস অ্যাপয়েন্টি হিসাবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গীতশিল্পী। ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদে তিনি আবার হোয়াইট হাউস অ্যাপয়েন্টি হিসাবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের সঙ্গীতশিল্পী হতে যাচ্ছেন। তার টুইটে তিনি ওয়ার্ল্ড লিডারদের আহ্বান জানিয়েছেন তারা যেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং চিন্ময় দাসের গ্রেফতারের বিষয়টি নিয়ে তারা সোচ্চার হন, তারা কথা বলেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু নির্যাতন এই বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে, প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে তুমুল একটা টানাপোড়েন শুরু হয়েছে। বেশ একটা উত্তেজনাকর অবস্থায় তৈরি হয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনাটা যাওয়ার আগে, কিংবা আমি সেই আলোচনাটাকে পাশে রেখে বহির্বিশ্বে, আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত 100 দিনে কিংবা গত 3 মাসে যেসব আলাপ আলোচনা, সমালোচনা হচ্ছে, আমি মূলত সেই জায়গাটায় আজকের আলোচনাটাকে আমি নিবদ্ধ রাখতে চাই। আপনাদের নিশ্চয় মনে আছে যে ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যিনি ঢাকায় সফরে গিয়েছিলেন এবং সেইখানে তিনি সাংবাদিকদের কথা বলার সময় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বেশ কিছু কঠোর এবং সমালোচনামূলক মন্তব্য করেছেন। বিশেষ করে যেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শেখ হাসিনা সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের বিচারের জন্য, সেই ট্রাইব্যুনালের আইন নিয়ে তিনি তার রিজার্ভেশনের কথা সেখানে প্রকাশ্যেই বলে এসেছেন। এর বাইরে আমরা যে কোনো একটি গণতান্ত্রিক সভ্য দেশের সভ্যতার মানদণ্ড হিসাবে পরিমাপের জন্য যেই সূচকগুলোকে বিবেচনায় নেওয়া হয়, যে সূচকগুলোকে মাপা হয়, প্রায় প্রত্যেকটি সূচক নিয়ে বিদেশিরা, বিশ্বের বিভিন্ন দেশ কিংবা আন্তর্জাতিক সংস্থা তাদের উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ প্রসঙ্গে, তারা সমালোচনা করেছে। শুরুটা হয়েছিল আসলে গণমাধ্যম নিয়ে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর 5ই আগস্টের পর ঢালাওভাবে শতাধিক সাংবাদিকের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং সেই হত্যা মামলায় বেশ কয়েকজন সাংবাদিক গ্রেফতারও হয়েছেন। এবং গতকালই আমরা দেখলাম মুন্নি শাহকে, সিনিয়র সাংবাদিক মুন্নি শাহকে জনগণ বাজারে তাকে হ্যস্ত করে পুলিশের হাতে সুপর্দ করেছে। পুলিশ তাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে। কিন্তু এই যে একটি অবস্থা, আমরা দেখেছি যে শত শত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। সংবাদপত্র জগতে বেশ একটা অস্থিরতা তৈরি হয়েছে মিডিয়া সেক্টরে। প্রথম আলো, ডেইলি স্টারের উপর হামলার ঘটনা ঘটেছে, সেইখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এইসব বিষয় নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো গণমাধ্যম নিয়ে, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিশ্বের যেসব শীর্ষ সংগঠনগুলো কাজ করে, প্রত্যেকটি সংগঠন আলাদা আলাদা করে স্টেটমেন্ট করেছে, আলাদা আলাদা করে উদ্বেগ প্রকাশ করেছে, সরকারের হস্তক্ষেপ চেয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এমনকি আওয়ামী লীগের গত প্রায় টানা পিরিয়ডে যতদিন ক্ষমতায় ছিল, পুরো সময়টা জুড়ে বাংলাদেশের মিডিয়ার অবস্থা নিয়ে এইসব আন্তর্জাতিক সংস্থা যতটা না বিবৃতি দিয়েছে, গত 3 মাসে যদি আমরা রেশিও করি, আনুপাতিক হারে দেখা যাবে যে গত 3 মাসে তাদের
উদ্বেগ প্রকাশের হারটা বা রেশিওর হারটা তার চাইতে অনেক বেশি। এটি মানে কেন এমন হলো এবং এটি আন্তর্জাতিক মহলকে কি বার্তা দিচ্ছে? এটি কি এমন একটি বার্তা দিচ্ছে না যে বাংলাদেশে আসলে গণমাধ্যম ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, সাংবাদিকরা সেখানে কাজ করতে পারছে না, তারা নিপীড়নের শিকার এবং সেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা বলতে কিছু নেই? আমরা জানি যে শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ 0 পয়েন্টে যে কর্মসূচিটি ঘোষণা করেছিল এবং সেখানে বেশ কিছু মানে হামলা বা আক্রমণের ঘটনা ঘটেছে এবং সেটি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো খুব কঠোরভাবে একটি বিবৃতি দিয়েছিল এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং থেকেও মানে মত প্রকাশের স্বাধীনতা, তারপরে সভা সমাবেশ করার অধিকার, সভা সমাবেশ করার স্বাধীনতা, এইসব বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে, উদ্বেগ জানানো হয়েছে। সর্বশেষ সংখ্যালঘু নির্যাতন নিয়ে এবং চিন্ময় দাস গ্রেফতারের বিষয়টি নিয়ে এখন ব্যাপকভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রশ্ন উঠছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। গত সপ্তাহে মানে একটি মানে ব্রিটিশ কমনওয়েলথ পার্লামেন্টারিয়ানদের একটি সংগঠন, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অফ কমনওয়েলথ কান্ট্রিজ, তারা যে একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টটিতেও বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশের যে বর্তমান মানে বিচারকে, আইনকে প্রতিশোধ গ্রহণের হাতিয়ার হিসাবে ব্যবহার হতে পারে এমন একটি আশঙ্কা তারা প্রকাশ করেছে। এবং তাদের রিপোর্টে প্রকাশ হওয়ার পরপরই আমরা দেখলাম যে ব্রিটিশ কনজারভেটিভ এমপি বব ব্ল্যাকম্যান ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন। তিনি সংখ্যালঘু নির্যাতন, চিন্ময় দাসের গ্রেপ্তার সহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সেখানে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। আবার এর পরপরই আমরা দেখেছি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে সেখানেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, চিন্ময় দাসকে গ্রেফতারের প্রসঙ্গটি উঠে। সেখানে অবশ্য জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জনাব তারেক মাহমুদ আরিফুল ইসলাম সেখানে তিনি উপস্থিত ছিলেন। তিনি সরকারের পক্ষ থেকে পাল্টা বক্তব্য দিয়ে সেই সব বক্তব্যগুলি খণ্ডন করার চেষ্টা করেছেন। তিনি জোরালোভাবে সরকারের অবস্থান তুলে ধরেছেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে সেখানেও কিন্তু যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন একটি বক্তব্য এরকম একটি আন্তর্জাতিক ফোরামে উত্থাপিত হয়েছে। ফলে ওই ফোরামে যারা অংশগ্রহণ করেছেন তাদের সামনে যদিও সরকারের বক্তব্য এবং তার বাইরে যারা অভিযোগ তুলেছে তাদের বক্তব্য, দুটি বক্তব্য সেখানে আছে, কিন্তু বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তাদের ভাববার, প্রশ্ন করবার, প্রশ্ন তুলবার একটি পরিবেশ, সুযোগ কিন্তু সেখানে তৈরি হয়েছে। আমরা ভারতের দিকে যদি তাকাই, যে আমরা দেখেছি যে গত কয়েকদিনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পাল্টা বিবৃতির ঘটনা ঘটেছে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাকে তাদের যে লোকসভায় তার সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আবার সেখানকার তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং, সেই ব্রিফিংয়েও সাংবাদিকরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সেখানে তার প্রশ্ন উঠেছে এবং তাদেরকে কথা বলতে হয়েছে এবং তারা সেখানে যে কথাগুলো বলছেন সেটি নিয়ে আবার বাংলাদেশের প্রতিক্রিয়া হচ্ছে। বাংলাদেশ সরকার আবার পাল্টা একটি বক্তব্য দিচ্ছে। ফলে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনাকর অবস্থা এখন বিরাজ করছে। এখন এই যে একটি পরিস্থিতি, এই পরিস্থিতিটি বাংলাদেশের জন্য কি সুখকর? কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে, সভা সমাবেশ করার স্বাধীনতা নিয়ে, ধর্মীয় ধর্ম চর্চা করার অধিকার, স্বাধীনতা নিয়ে এই যে প্রশ্নগুলো উঠছে, এই সব প্রশ্নগুলো মিলিয়ে বাংলাদেশ সম্পর্কে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসন সম্পর্কে বহির্বিশ্বে, আন্তর্জাতিক পরিমণ্ডলে কী ধারণা দিচ্ছে, কী চিত্র তুলে ধরছে, সেই বিষয়টি আমার মনে হয় সরকারেরও ভাববার বিষয় আছে। আমরা জানি যে আমাদের দেশে যারা শাসন ক্ষমতায় থাকেন, যারা দেশ শাসন করেন, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য উঠলেই তারা সেটিকে ষড়যন্ত্র, বিরোধী দলের ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র এইসব বলে তারা পাশ কাটিয়ে যাবার চেষ্টা করেন। তারা সমস্যার দিকে তারা মনোযোগ দেন না, সমস্যার সমাধান তারা করার চেষ্টা করেন না। আমরা আওয়ামী লীগের শাসনামলে হামেশাই শুনে এসেছি জামাত শিবিরের চক্রান্ত, বিএনপির চক্রান্ত। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুরোটা সময় ধরে কোনো প্রশ্ন উঠলে, কোনো দাবি উঠলেই আমরা শুনছি
যে এটি লীগ হয়ে এসেছে, লীগের ষড়যন্ত্র বা মানে মূলত এটি লীগের ষড়যন্ত্র, ফ্যাসিস্টের চক্রান্ত। কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ফোরাম, আমরা যদি একজন সিঙ্গার মেরি মিলব্যানের কথা বলি, কিংবা ব্রিটিশ কনজারভেটিভ এমপি বব ব্ল্যাকম্যানের কথা বলি, জাতিসংঘের অধিবেশনের কথা বলি, যেই কথাটি বলি না কেন, কিংবা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের যে রিপোর্ট, সেই রিপোর্টের কথা বলি, সামনে হয়তো আরও পার্লামেন্টারি গ্রুপ কিংবা আরও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের বক্তব্য নিয়ে, এই ধরনের প্রশ্ন নিয়ে সামনে এগিয়ে আসবে। সব প্রশ্ন, সব বক্তব্য বাংলাদেশকেই এবং অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থাকে আসলে আন্তর্জাতিক ফোরামে, বহির্বিশ্বে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই অবস্থার অবসান হওয়া দরকার এবং বর্তমান সরকারের প্রোঅ্যাক্টিভলি এই ব্যাপারে কাজ করা দরকার বলে আমাদের মনে হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।